হ্যালো বন্ধুরা, বর্তমান মার্কেটে যদি একটু কান পাতেন তাহলে কিন্তু শুনতেই পাবেন যে মার্কেট কিন্তু চারিদিকে ক্র্যাশ করছে। গ্লোবাল মার্কেট, সেটা আমেরিকা থেকে জাপান পর্যন্ত প্রত্যেক জায়গার মার্কেট কিন্তু কম বেশি ক্র্যাশ করছে। তো বর্তমান গ্লোবাল মার্কেট ক্র্যাশের পেছনে কি কি প্রধান কারণ রয়েছে সেগুলো আমরা একটু অ্যানালাইজ করে দেখব। তাছাড়া ইন্ডিয়ান মার্কেট কালকে হয়তো দারুণ রকমের একটা ফল দেখাতে পারে। তো এরকম ফলের সময় কি করবেন কি করবেন না, তাছাড়া সত্যিই কি ভয় পাওয়ার কিছু আছে কিনা, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। তো প্রথমেই যেটা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে এফআইআই ডেটা। তো এফআইআই দেখুন বেশ কয়েকদিন কেনাকাটা করছিল, এখানে ভালো রকমই 11,111 মানে ম্যাজিক ফিগার টাইপের। তো এতটা কেনাকাটার পরে আবার কিন্তু 28শে মার্চ অলরেডি বিক্রি করেছে দেখুন 4,352 কোটি। তো এটা তো কিছুই না, ভিডিওতে যেসব ধরনের নেগেটিভ মানে নিউজ দেখতে চলেছেন তার তুলনায় এটা কিন্তু কিছুই না। কারণ 4,352 কোটির বিক্রি, এরকম বিক্রি আমরা বহু মাস ধরে দেখে আসছি। সুতরাং এই ধরনের বিক্রিটা কিন্তু আমাদের খুব একটা ভয় দেখাতে পারছে না। তবে বাকি জিনিসগুলো যদি দেখেন তাহলে সত্যিই কিন্তু ভয়ের কিছু আছে। তো ন্যাসড্যাক আজকে যদি দেখেন, ন্যাসড্যাক আজকে 2.5% ডাউন। আমি জাস্ট একবার রিলোড করে নেব, ঠিক আছে। 2.5% থেকে প্রায় 2% মতো হয়ে গেছে। এটা কবেকার? এটা কিন্তু সোমবার, মানে আজকের 31শে মার্চ। আপনি যদি ডাও দেখেন, ডাও হচ্ছে মাইনাস, এখানে এতটা চলে গেছিলো -2.70, কিন্তু ডাও অনেকটাই রিকভার করেছে। দেখুন বিশাল রিকভার করেছে, 41,200 থেকে 41, এখানে ধরুন 600-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো বিরাট বড় একটা রিকভারি দেখতে পাচ্ছি। আজকে মার্কেট মানে রাতে কিভাবে ক্লোজিং দেয় তার উপরে আমাদের মার্কেটের মানে ইন্ডিয়ান মার্কেটের মুড অনেকটাই নির্ভর করবে। তবে বাকি যেসব জিনিস ঘটে গেছে সেগুলো একটু একটা করে দেখাতে চাই। তো তার আগে আরেকটা ইন্ডেক্স দেখে নেব, S&P 500। এটা ছিল -1.61%, মানে আজকেই একটু আগে যখন আমি খুলেছিলাম। এটা হচ্ছে 9:48 AM, মানে ওদের ওখানের। এবার আমি একটু রিলোড করে নিতে চাই। দেখুন কিছুটা হলে রিকভারি কিন্তু মার্কেট দেখাচ্ছে, সেটা হচ্ছে 0.82%। তো এই রিকভারি হতে হতে মার্কেট কোথায় গিয়ে ক্লোজ করে সেটা একটু লক্ষ্য রাখবেন। মানে মর্নিংয়ে বিশেষ করে একটা তো আমি তো প্রত্যেক দিন করি, মর্নিংয়ে উঠে একটু দেখে নেবেন যে আমেরিকান মার্কেট কিভাবে ক্লোজিং দিল। তো এটা হচ্ছে আমেরিকান মার্কেট যেটা এখন কারেন্টলি ওপেন আছে। আমরা দেখতে পেলাম প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রেই কিন্তু যেটা অনেকটা নিচে গেছিল ওপেনিংয়ের সময়, সেটা কিন্তু বেশ খানিকটা রিকভারি করে ওপরের দিকে উঠে এসেছে। এখন যদি আপনি যে মার্কেটগুলো ক্লোজ হয়ে গেছে, মানে এশিয়ান মার্কেট যেগুলো ক্লোজ হয়ে গেছে, সেগুলো যদি এক একটা করে দেখেন, এখানে বুঝতেই পারছেন যে রিলোড মারলে আর কোনো চেঞ্জ হবে না, মার্কেট ক্লোজ হয়ে গেছে অলরেডি। তো এখানে 4% ডাউন টুডে নিকি, মানে নিকির মতো ইন্ডেক্স আজকে একদিনে 4% ডাউন, মানে জাস্ট ভাবতে পারছেন না। তো সে কারণেই কিন্তু পুরো গ্লোবাল মার্কেটে একটা ভয়ের সঞ্চার হয়েছে। এবং আপনি যদি এখানে দেখেন 5 দিনে -6% আর এক মাসে হচ্ছে -5.74% মতো। তো আজকে যেটা একদম বিগেস্ট ফল সেটা হচ্ছে -4%। এরপরে আরও কিছু আমরা ইন্ডেক্স দেখে নিতে চাই। কসপি হচ্ছে -3%। এটাও মানতেই হবে একটা বিশাল বড় ধরনের ফল একদিনে। কসপি মানে ইন্ডেক্স একটা দেশের 3% ডাউন হওয়া মানে। হ্যাংসেং দেখুন, হ্যাংসেং একটু কমই হবে, রিলোড করলাম -1.31 যেহেতু ক্লোজ হয়ে গেছে। তো -1.31%, সেটা খুব একটা বেশি না হলেও কিন্তু ভালো রকমের ডাউন। আর সাংঘাই দেখুন মাত্র 0.46%। এখন সাংঘাই আর হচ্ছে মানে সাংঘাই বলতে চায়না আর হ্যাংসেং, এগুলো কিন্তু রিসেন্টলি যথেষ্ট মানে নিচে ছিল, সেখান থেকে ওপরে উঠে এসেছে এবং যথেষ্ট স্ট্রেংথ প্রদর্শন করেছে। এগুলো কিন্তু বাকি যে মার্কেট ইন্ডিয়া হোক বা ইউএস হোক, এগুলোর সঙ্গে কিন্তু সেভাবে পজিটিভ কোনো কোরিলেশন দেখায়নি, বরং উল্টো কোরিলেশন মানে নেগেটিভ কোরিলেশন কিন্তু বেশি ক্ষেত্রেই দেখিয়েছে। তো সে কারণে এগুলো হয়তো খুব একটা মানে নেগেটিভ হয়নি, তবে মোটামুটিভাবে নেগেটিভ -5% বা -1.31%, সেটা কিন্তু নেগেটিভ। এবার আমাদের যদি আপনি সেন্সেক্স দেখেন, 28শে মার্চ কিন্তু খুব একটা মানে বেশি নিচে যায়নি মার্কেট, 0.25%। তবে 5 দিন যদি দেখেন প্রায় নিউট্রাল, আর এক মাসে কিন্তু আমাদের মার্কেট বেশ ভালো রকমের পজিটিভ 5.76%। তার কারণ হচ্ছে আমরা জানি যে রিসেন্টলি মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা ভালো রকমের রান আপ দিয়েছে। তো তারপরেই এসছে এই সমস্যার কি কি কারণ সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব। তো প্রথমেই বলে রাখি, সমস্যার প্রধান কারণ হচ্ছে ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্প ঠিকই শুনছেন। ট্রাম্প যে ট্যারিফ ওয়ার করছে, যে ট্রেড ওয়ার করছে, প্রত্যেকটা দেশের উপরে একের পর এক লাগিয়ে চলেছে এবং রিসেন্টলি বলেছে যে কোনো দেশ ছাড় পাবে না, এমনকি জাপান, কোরিয়া এসব দেশও। আর সে কারণেই কিন্তু আজকে নিকি পড়েছে 4%। তো নিকির পড়ার পেছনে কারণ আছে। তার কারণ কি, যেহেতু ট্যারিফ লাগানো হচ্ছে, মানে যদি জাপানের উপরে ভালো রকমের ট্যারিফ লাগানো হয় তাহলে কি হবে, জাপানের যে এক্সপোর্ট, যেমন জাপানের সবথেকে বড় মানে আমি বলবো যে এক্সপোর্ট হচ্ছে কার মেকিং বড় বড় কোম্পানি আছে জাপানে। যেমন আপনি জানেন যে টয়োটা বা হোন্ডা বা এমনকি মিৎসুবিশি,
বা ধরুন নিসান, এগুলো কিন্তু জাপানের কোম্পানি। তো বিশেষ করে হোন্ডা আর টয়োটা এগুলো তো খুবই বড় এবং খুবই মানে বড় রকমের এক্সপোর্ট করে। তো এখানে যদি ট্যারিফ লাগায় তাহলে কিন্তু গাড়ির যে ইম্পোর্ট ইউএস করতো ততটা আর করবে না, আর সে কারণে কিন্তু পুরো জাপানের মানে অটোমোবাইল সেক্টরের উপরে একটা প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব। এটা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই সত্যি। ফর এক্সাম্পল আমাদের এখানে যদি আমরা কিছু এক্সপোর্ট করি, যেমন গাড়ি এক্সপোর্ট করি, বা ধরুন শুধু গাড়ি নয়, গাড়ির পার্টসও আমরা এক্সপোর্ট করি, তো সেখানে কিন্তু একটা নেগেটিভ প্রভাব আসতে চলেছে। আর সে কারণে কি হবে, আমাদের দেশের বা বাইরের দেশের মানে আমেরিকার বাইরের দেশের যেসব কোম্পানিগুলো, তাদের কিন্তু মোটামুটি লস হবে নয়, কিন্তু প্রফিট কম হবে। আর প্রফিট কম মানে বিজনেস কম, তাহলে কিন্তু একটা স্লো ডাউন আসবে। তবে হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন যে আমেরিকা যে ট্যারিফ লাগাচ্ছে সেখানে কিন্তু আমেরিকার যে বিশাল ফায়দা হচ্ছে সেটা কিন্তু নয়। কিভাবে? আমেরিকা যেহেতু ট্যারিফ লাগাচ্ছে, তাহলে তারা যে সস্তা দামে যেসব মাল কিনতো মানে বাইরের দেশ থেকে, সেই সস্তা দামের মাল কিন্তু আর ইম্পোর্ট করতে পারবে না, কারণ ট্যারিফ লাগানোর পরে সেগুলোর দাম কিন্তু যথেষ্ট হাই হবে। আর যেহেতু মানে ওইসব সস্তা মাল ইউএসএতে ঢুকবে না, সে কারণে কি হবে, সেখানে একটা ইনফ্লেশন অবশ্যই দেখা যাবে। আর ইনফ্লেশন হলে কিন্তু তারা আর ইন্টারেস্ট রেট কম করতে পারবে না। আর ইন্টারেস্ট রেট যদি কম না করতে পারে ইউএস, তাহলে কিন্তু সেটা গ্লোবালের সমস্যা, মানে পুরো ওয়ার্ল্ডের একটা সমস্যা যদি ইউনাইটেড স্টেট রেট কম না করতে পারেন। কারণ যদি ইনফ্লেশন হাই থাকে তাহলে কিন্তু রেট কম করার কোনো বালাই নেই, তাহলে কিন্তু আগুনের ওপরে ঘি ঢালা হয়ে যাবে। তো সুতরাং ট্যারিফ লাগিয়ে সেভাবে কিছু কিন্তু ইউএস এই মুহূর্তে কোনো লাভ করতে পারছে না। পরে যখন ওই ম্যানুফ্যাকচারার ওদের সব কিছু ম্যানুফ্যাকচারিং করবে, ইউএসএতেই সব কিছু তৈরি হবে, এবং তখন মানে সেটা অনেক অনেক টাইমের ব্যাপার, অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার। এটা কিন্তু একটা স্লো প্রসেস, দুম করে কোম্পানি খুলে সবাই গাড়ি বানাতে শুরু করতে পারবে না। এবং সবথেকে বড় কথা, যদি গাড়ি বানাতে পারেও, যদি ইউএস মনে করে যে আমরা বাইরের থেকে ইম্পোর্টকে মানে ডিসকারেজ করব এবং নিজেরা বানাবো, তাহলে কি হবে, সেটা ঠিক আছে, সেটা করুক। কিন্তু যে গাড়িটা ধরুন মানে ইন্ডিয়া থেকে গেলে যতটা সস্তায়, বা যে গাড়ির পার্টসটা বা মজুরি এখানে যে পরিমাণ সস্তা, সেটা কিন্তু ওরা যদি প্রডিউস করে, ওদের কিন্তু কস্ট অনেক হাই হবে। সুতরাং যেহেতু সস্তা দামে মাল পাচ্ছে না, সেভাবে মানে কোনো রেহাই নেই এখান থেকে। সুতরাং ট্যারিফ ওয়ার যেটা চলছে সেটা আমেরিকার জন্য খুব একটা ভালো নয়। তো যাই হোক, বুঝতে পারলেন যে ট্যারিফ যেহেতু বাড়ছে, ওখানে কিন্তু একটা গ্রোথ রেট কম হবে। শুধু ওখানে নয়, পুরো ওয়ার্ল্ডের একটা গ্রোথ রেট কমবে। আর সে কারণে পুরো ওয়ার্ল্ড কিন্তু রিসেশনে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখুন, ওখানে যদি ইন্টারেস্ট রেট হাই হয় মানে ইউএসএতে, তাহলে কি হবে, যেহেতু ওখানে ইউএসএর মানে ইন্টারেস্ট রেট হাই, সেখানে বন্ড বা এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশি রিটার্ন দেবে। আর সে কারণে তো সেই ইমার্জিং মার্কেট থেকে কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট বেরিয়ে চলে যাবে কোথায়, চলে যাবে ইউএসএ। তার কারণ সেখানে ইন্টারেস্ট রেট বেশি। তবে হ্যাঁ, একটাই পজিটিভ হচ্ছে, সেটা হচ্ছে ডলার কিন্তু বাকি কারেন্সিদের থেকে জিতে যাচ্ছে, এছাড়া আর কিছু লাভ হচ্ছে না। তো এ ধরনেরই একটা ফিয়ার মার্কেটে এখন চলছে। আপনি যদি নিউজ খুলেন, নিউজে কিন্তু একই জিনিস বারবার দেখতে পাবেন। সেটা হচ্ছে গ্লোবাল স্টক মার্কেটস ফল অ্যাজ নিউ ট্রাম্প ট্যারিফস লুম। ওকে, এখানে রয়টার্স, কোনোটাই কোনো বাজে কোনো নিউজ মানে পেপার নয়। স্টকস লুজ গ্রাউন্ড অ্যামিড ইনফ্লেশন কনসার্নস, ট্রেড ওয়ার ওরিজ। ওকে, বাকি দেখুন, ইকোনমিক টাইমস, গ্লোবাল স্টক মার্কেটস প্লাঞ্জ অ্যাজ ইউএস ট্যারিফ ফিয়ার্স ট্রিগার সেল অফ। তো ইউএস ট্যারিফ কিন্তু প্রত্যেকটা জায়গায় সেল অফ করাচ্ছে। S&P 500-এ দেখুন, ওদেরও ইন্ডেক্স ড্রপ হচ্ছে। ন্যাসড্যাক টাম্বলস, গোল্ড হিটস রেকর্ড হাই। তো আমরা এবার এই জায়গাতেই চলে আসছি, হোয়াটস নেক্সট ফর ইনভেস্টার। ঠিক আছে, তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করছি যে এখানে সত্যিকারের কোনো অরের কোনো ব্যাপার আছে কি না। দেখুন, পুরো ওয়ার্ল্ডের মার্কেট কিন্তু পড়ছে এবং একটা রিসেশনের ভয় করা হচ্ছে। সেটা কিন্তু আমাদের মতো মানে প্রত্যেকটা ইনভেস্টার, ছোট থেকে বড়, এখানে কোনো ছোটো বড়োর ব্যাপার নেই। যখন রিসেশন আসবে প্রত্যেকের জন্যই আসবে। সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়তে চলেছে। এবার কিভাবে বুঝবেন যে মার্কেটে কতটা ফেয়ার আছে, বা সত্যিই কি ভয় পাওয়ার মতো কিছু আছে কি না। দেখুন, সব থেকে ভালো ইন্ডেক্স আমি বলবো, মানে সহজে অ্যাভেলেবল ভালো ইন্ডেক্স, ঠিক আছে, প্রপার ইন্ডেক্স, সেটা হচ্ছে গোল্ড। তার কারণ মার্কেটে যদি ফিয়ার থাকে তাহলে কিন্তু যে গোল্ড, সেটা কিন্তু হাইতে যাওয়া উচিত। ঠিক আছে, সে কারণে আমরা বুঝবো যে মার্কেটের ভেতরে কোনো ফেয়ার আছে কিনা, সেটা বোঝার জন্য আমরা গোল্ড দেখে নেব, গোল্ড কি বলছে। আমরা যদি গোল্ড ফিউচারে যাই, এখানে গোল্ড দিলেই পেয়ে যাবেন আপনি। তো গোল্ড ফিউচার্স আমরা জাস্ট M6 থেকে দেখছি, আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারেন, একই ধরনের চার্ট দেখতে পাবেন। তো দেখা যাক গোল্ড ফিউচার্স কি বলছে। দেখুন, গোল্ড ফিউচার্স কি বলছে। গোল্ড ফিউচার কিন্তু অলরেডি 90,000-এ পৌঁছে গেছে। ঠিক আছে, এখানে লাইভ আপনি দেখতে পাবেন, এখানে দেখুন 90,140। ঠিক আছে, তো গোল্ড ক্লিয়ারলি কিন্তু অল টাইম হাই মারছে, মানে গোল্ড ফিউচার আমি বলছি। তো সে কারণে একটা যে ফিয়ার আছে সে বিষয়ে কোনো কিন্তু মার্কেটে সন্দেহ নেই। তো এ ধরনের একটা ফিয়ারফুল পরিস্থিতি, যেখানে গোল্ড অল টাইম হাই মারছে আর পুরো ওয়ার্ল্ডের মার্কেট পড়ছে, রিসেশনের কথাবার্তা হচ্ছে, তো এরকম মার্কেটে কি করবেন আর কি এড়িয়ে চলবেন, সেগুলো নিয়ে কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই।
তো প্রথম পয়েন্ট হচ্ছে স্টে ইনভেস্টেড অ্যান্ড অ্যাভয়েড প্যানিক সেলিং। আমরা সাধারণত কী করি, এই ধরনের খারাপ সময়ে আমরা প্যানিক সেলিং করি, মানে স্টক তো আমাদের ওপরেই কেনা, সেখানে যদি আমরা নিচে এসে প্যানিক সেলিং করতে থাকি তাহলে কিন্তু আমাদেরকে লস বুক করতে হবে, অনেকটা করে লস কিন্তু। আর স্টে ইনভেস্টেড বলা হচ্ছে তার কারণ এ ধরনের মার্কেটে বহুবার প্যানিক এসেছে এবং বহু কারণে এসেছে। আমরা যারা কোভিডের আগের থেকে আছি তারা কোভিডে কী ধরনের প্যানিক ছিল সেটা আমরা দেখেছি। তো সুতরাং প্যানিক সেলিং থেকে মানে বিরত থাকুন, এবং যদি আপনার কাছে কোনো কাচড়া মাল থাকে, যদি কোনো খারাপ মাল থাকে, সেগুলো কিন্তু আপনি এখন কিন্তু সেগুলোর দিকে একটু নজর রাখুন, মানে পোর্টফোলিওকে রিভিউ করুন, কোনগুলো ভালো খারাপ বেছে নিন। খারাপগুলোকে তো যে কোনো মুহূর্তেই সেল করা উচিত। আর যদি মার্কেটে অনেক নিচে সেল করলে মানে ভালো ব্যাপারটা কি, সেটা হচ্ছে এই সময় অনেক ভালো স্টকও আপনি নিচে পেয়ে যাবেন। তো সে কারণে জাস্ট প্যানিকের জন্য কিন্তু কোনো ভালো ইনভেস্টমেন্টকে সেলিং করবেন না। তো এর পরের পয়েন্ট হচ্ছে রিব্যালেন্স ইউর পোর্টফোলিও। সেটাই কিন্তু আমি বলতে শুরু করেছিলাম যে পোর্টফোলিওর দিকে তাকান, পোর্টফোলিওতে দেখুন যে কোনগুলো ভালো পারফর্মার, কোনগুলো খুবই উইক, তো সেগুলোকে বাছাই করুন, এবং কোনগুলো মানে ভালো হওয়া সত্ত্বেও অনেকটা নিচে পাওয়া যাচ্ছে সেগুলো দেখুন। আর কিছু কিছু প্রত্যেকের কাছেই কিছু কিছু কিন্তু কাঁচড়া স্টক থাকে যেগুলো কোনো কাজের হয় না, ঠিক আছে। তো সেগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন সেগুলোকে কিন্তু একটু রিব্যালেন্স করার চেষ্টা করুন। এটা কিন্তু মার্কেট পড়লে সবারই করা উচিত বলে আমার ধারণা, এবং আমি কিন্তু পার্সোনালি রিব্যালেন্স করার পক্ষেই। এরপরের পয়েন্ট হচ্ছে লুক ফর বাইং অপরচুনিটিস। তো এখানে আপনার পোর্টফোলিওতে তো দেখলেন যে কোনগুলো পারফর্মার আর কোনগুলো উইক স্টক, এছাড়াও বাইরে একটু তাকান, অনেক ভালো স্টক যেগুলো আপনি হয়তো অনেক দিন ধরে কিনতে পারছিলেন না, কিনবেন ভাবছেন একদম শিওর, কিন্তু মানে ভ্যালুয়েশনটা হাই ছিল বা মানে দামটা অনেকটা বেশি ছিল, সে কারণে আপনি কিন্তু কিনতে পারেননি, মানে হাত লাগাতেই পারেননি। তবে সেই ধরনের স্টক প্রত্যেকটাই কিন্তু এ ধরনের মার্কেট ক্র্যাশে নিচে নেমে আসতে বাধ্য। যদিও এখনও অনেক স্টক আছে যারা মানে কত বড় বড় স্টক, ব্যাংকিং স্টক যেগুলো হয়তো আমরা নিতে চাইছি, সেগুলো এখনও উপরে আছে, সেগুলো নিচে নামেনি। তো যদি রিসেশন আসে, যদি মার্কেটে এভাবে ক্র্যাশ আসতে থাকে, বা অলরেডি যে ক্র্যাশ এসেছে সেখানে কিন্তু অনেক ভালো স্টক আপনি নিচে পেয়ে যাবেন, যেগুলোকে কিন্তু আপনাকে বাইং অপরচুনিটি হিসেবে দেখতে হবে, নাকি ঘাবড়ে মানে দূরে থাকবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এর পরের পয়েন্ট হচ্ছে ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট। দেখুন, এ ধরনের একটা অনিশ্চয়তার সময়ে কিন্তু আপনি যদি সব কিছুই ইকুইটিতে ইনভেস্ট করেন, আপনি জানেন না যে ইকুইটি কবে বাড়বে, কবে কমবে, কী হবে। সে কারণে যেহেতু মার্কেট নিচে আছে, এই সময়টা ডাইভার্সিফাই করুন, মানে বিভিন্ন অ্যাসেট ক্লাস দেখুন, বা ধরুন ইকুইটির মধ্যেই বিভিন্ন ধরনের স্টক দেখুন এবং ডাইভার্সিফাই করুন। তার কারণ হচ্ছে এই যে খারাপ সময়, এখান থেকে কোন স্টকগুলো ওপরে যাবে সেটা কিন্তু আইডেন্টিফাই করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে। তো সে কারণে ডাইভার্সিফাই করুন। মোটামুটিভাবে মার্কেট একটা যখন রিসেশন থেকে বেরিয়ে বা এই ডাউন টাউন থেকে বেরিয়ে ওপর দিকে যেতে শুরু করবে, তাহলে ওভারঅল কিন্তু দেখলে আপনার ভালো রকমই প্রফিট হবে। এরপরে হোল্ড ক্যাশ রিজার্ভ। কখনোই কিন্তু পুরো মার্কেটে মানে যতটাই ডাউন হয়ে যাক আপনি পুরো ক্যাশ লাগিয়ে দেবেন না, ধীরে ধীরে ক্যাশ লাগবেন। সব সময় কিন্তু কিছুটা ক্যাশ অবশ্যই হাতে রাখার চেষ্টা করবেন, যেটাকে আপনি ক্যাশ রিজার্ভ হিসেবে রাখবেন। তো সেখানে ক্যাশ রিজার্ভ কিছুটা হলেও রাখুন, কারণ মার্কেটে কখন কি হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। ধীরে ধীরে করে লাগান এবং কিছুটা প্রফিট হলে ধীরে ধীরে বেচতে শুরু করুন। এভাবেই কিন্তু খারাপ সময়ে আপনি কিছুটা হলেও ট্রেড করেও ইনকাম করতে পারেন। এরপরে রিভিউ গোলস অ্যান্ড স্ট্রেংথেন ফান্ডামেন্টালস। তো রিভিউ গোলস মানে আপনাকে বুঝতে হবে কিন্তু আপনার গোলটা কি। আপনি কি এক্ষুনি মানে টাকা ডবল করে বেরোতে চাইছেন, নাকি আপনার গোলটা এটাই যে ধীরে ধীরে আমি ওয়েলথ ক্রিয়েট করতে চাই, এই ধরনের খারাপ সময়গুলোকে আমি কাজে লাগাতে চাই। সেই ধরনের জিনিসগুলো কিন্তু রিভিউ করুন যে আপনার গোলটা কি। আপনার যদি ইমিডিয়েট টাকা দরকার হয় তাহলে কিন্তু এ ধরনের রিসেশনের মার্কেট বা ধরুন গ্লোবাল যেখানে একটা ডাউন টার্ন চলছে, গ্লোবাল কেবলমাত্র ইন্ডিয়াতে নয়, তো সে ধরনের ডাউন টার্নে আপনি যদি ফাট করে পয়সা কামিয়ে বেরোবেন বলেন, তাহলে প্রথমত যদি আপনি কামিয়েও নেন তাহলে কিন্তু সেটা খুব একটা বেশি কামাতে পারবেন না, তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে যাবেন, কারণ মনের মধ্যে একটা ভয় আছে। তবে আপনি যদি টাইমের সঙ্গে ওয়েলথ ক্রিয়েশন চান তাহলে কিন্তু এই ধরনের খারাপ সময় আপনাকে যথেষ্ট সাহায্য করবে বলে আমার ধারণা। এরপরে যেগুলো নিয়ে বলবো সেগুলো হচ্ছে হোয়াট নট টু ডু। দেখুন, হোয়াট নট টু ডু হচ্ছে অপোজিট অফ হোয়াট টু ডু, ঠিক আছে। তো তার অপোজিটে আমি এই পয়েন্টটা আরও একবার রিমাইন্ড করাতে চাইছি যে ডোন্ট প্যানিক অ্যান্ড সেল এভরিথিং। এই ভুলটা কিন্তু খারাপ মার্কেটে কখনো করতে যাবেন না, কারণ প্যানিক যখন আছে তখন মার্কেটে বুঝবেন যে ভ্যালুও আছে, মানে অনেক সস্তা ভ্যালুয়েশনে আপনি জিনিসগুলোকে পাচ্ছেন। এরপরে যেটা করবেন না সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট। আমাদের এটা একটা মস্ত বড় ভুল হয়ে থাকে যারা বিশেষ করে একটু রিলেটিভলি নিউ, যে আমরা টাইম করতে চাই মার্কেট এই জায়গাতে আসবে, এখানে 200 আছে মানে এই জায়গাতে আসতেই হবে। নো,
কোনো টেকনিক্যালি দেখে আপনি বুঝতে পারবেন না যে কোথায় মার্কেট যাবে আর কোথায় আসবে। দেখুন, টেকনিক্যাল তৈরি হয় কখন? যখন মার্কেট মুভ করে যায়, সেই মার্কেটের মুভমেন্টের বেসিসে কিছু টেকনিক্যাল তৈরি হয়, সেটা ঠিক আছে। আর যদি আপনি কিছু প্রেডিকশানও করেন কোনো টেকনিক্যাল দিয়ে, সেখানে কিন্তু সেটা 100% মার্কেটে কখনোই কারেক্ট হয় না। সুতরাং আপনাকে একটা কিন্তু টাইম না করে আপনাকে একটা অ্যাভারেজিং করে করে চলতে হবে, একটা প্রবাবিলিস্টিক ওয়েতে দেখে দেখে চলতে হবে। এবার কি, যদি আপনি টাইম করতে চান, আপনার কিন্তু টাইমিং ঠিক হবে না। আপনি টাইম করতে চাইলেন, ভাবলেন এই জায়গায় মার্কেট আসবে তাহলে আমি পুরো টাকা লাগিয়ে দেবো, সেটা কিন্তু পুরোপুরি ভুল অ্যাপ্রোচ। টাইম করবেন না, ধীরে ধীরে একটু একটু করে ইনভেস্ট করুন, যতটা মার্কেট ডাউন যাবে সেটাকে ডাইজেস্ট করুন এবং ধীরে ধীরে ভ্যালু বাইং করুন। যেগুলোতে ভ্যালু আছে, যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, আপনি জানেন যে তাদের মানে ট্র্যাক রেকর্ড ভালো এবং ফান্ডামেন্টালি মানে যদি আপনি ব্যালেন্স শিট দেখেন সেটাও খুবই স্ট্রং, তখনই কিন্তু কেবলমাত্র সেই ধরনের স্টকগুলিতে ইনভেস্ট করুন। ডোন্ট ইগনোর কোয়ালিটি স্টকস অ্যান্ড ফান্ড, এটাই আমি বলতে চাইছি। এবার যদি কারো মনে হয় যে আমি কিন্তু ডাইরেক্টলি কোয়ালিটি স্টক খুঁজে বের করতে পারছি না, সেটা হতেই পারে, সেটা সবার ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে যারা সম্ভব বলে মনে করেন তারাও ভুলভাল স্টকে ইনভেস্ট করেন। সেক্ষেত্রে আমি বলবো যে কোনো ফান্ড নিয়ে নিন, ঠিক আছে, মানে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে গেলে অনিশ্চয়তার সময় কিন্তু সেটা আপনাকে একটা বেটার সেফটি প্রোভাইড করতে পারে। এরপরে ডোন্ট টেক আননেসেসারি লিভারেজ অ্যান্ড ডেপ্ট। সাধারণত আমাদের মাথার মধ্যে কী হয়, এই যে মার্কেট এসেছে আমি সব বিক্রি করে লাগিয়ে দেবো নিজের, এবং আমি লিভারেজ নেব বা ডেপ্ট নেব, মানে আমি লোন নেব, ধার নেব, বা এখন ধরুন জেরোদাতে মার্জিন ট্রেডিং অলরেডি অ্যাভেলেবল করা হয়ে গেছে। আমি তার উপর একটা ভিডিও দিয়েছি এবং মার্জিন ট্রেডিং করে আপনাদের দেখিয়েছি, একদিনে সম্ভবত 45,000 মতো প্রফিট হয়েছিল। তো সেটা ঠিক আছে, আপনি ডেপ্ট নিতে পারেন, আপনি লিভারেজ নিতে পারেন, কিন্তু যখন মার্কেট এতটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, কি হবে আমরা জানি না, বা ট্রাম্প এখানে 2 এপ্রিল এসে কী বলবে আমরা তাও জানি না, কত কি ট্যারিফ আসতে চলেছে আমরা সেটাও জানি না, ঠিক আছে। আর ট্রাম্পকে জেনারেলি কিন্তু প্রেডিক্ট করা খুবই মুশকিল, এক বলে এক করে কি বলবে জানে না, বলার সঙ্গে করার সময় মধ্যে মানে অনেক সময় মিল থাকে না। তো এ ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। সেখানে আপনি যদি লিভারেজ নিয়ে নেন, মানে ধার নিয়ে নেন বা মার্জিন নিয়ে নেন, এবং মার্কেট যদি আরও নেগেটিভে যায় বা এখানে যদি টাইম পাস করতে থাকে, তাহলে কিন্তু শুধু শুধু আপনাকে ইন্টারেস্টটা গুনতে হবে। মার্জিন কখন নেবেন বা লিভারেজ কখন নেবেন? তখনই যখন মার্কেট অলরেডি দৌড়তে শুরু করে দিয়েছে এবং মার্কেটের একটা ফিউচার পাথ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, তখনই কিন্তু মার্জিন নেওয়া মানে হয়তো যায়। মার্জিন নেওয়া উচিত আমি কখনোই বলবো না। আমি কিন্তু পার্সোনালি বলছি যে মার্জিন নেওয়া আমি পছন্দ করি না, খুব এক্সপার্ট না হলে, যারা মোটামুটি কিনতে বিক্রি করতে পারেন তাদের ক্ষেত্রে হয়তো লিভারেজ নেওয়াটা ঠিক আছে। তো বন্ধুরা, ফাইনালি এটাই বলবো যে সতর্ক থাকুন, মার্কেটে হয়তো ফল আসতে চলেছে, বিগ ফল আসতে চলেছে, আর কিভাবে ট্রাম্প প্লে আউট করে সেটাও একটু দেখার চেষ্টা করুন। আর এই সব জিনিসগুলো মাথায় রেখে নিজের অ্যানালিসিস অনুযায়ী কিন্তু ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিন।